প্রাণপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি এসএসসি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিব। এটা হচ্ছে বোর্ড বইয়ের 1 নাম্বার সৃজনশীল প্রশ্ন। আশা করি এখানে দেখতে পাচ্ছ উদ্দীপকটা, প্রশ্নটা তোমার কাছেও বই আছে নিশ্চয়ই, তো তুমি বইটা একটু নাও সাথে, দেন আমার সাথে শুরু করে দাও অঙ্ক করা। সবসময় হিসাব বিজ্ঞান করার জন্য যেটা লাগে তোমার খাতা আর বই আর একটা পেন্সিল এবং স্কেল, এই কয়েকটা জিনিস লাগে, সাথে ক্যালকুলেটরটাও লাগে। তো এই কয়েকটা জিনিস হিসাব বিজ্ঞানের জন্য তোমার বন্ধু হতে পারে। তো এই কারণে তুমি এগুলো অবশ্যই সাথে নিয়ে তারপর বসবে। ওকে, তো আমাদের এখানে উদ্দীপক যেটা বলছিল, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। আর ক নাম্বার বলছে, উপযুক্ত তথ্য হতে ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তোমাদেরকে আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, প্লিজ ডোন্ট মাইন্ড। ছোট্ট একটা ইনফরমেশন, তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগের বিষয়গুলো নিয়ে খুবই টেনশনে আসো যে কোথায় ভর্তি হব, কি করব, কার কাছে পড়বো, কিভাবে বই শেষ করব, ফিজিক্যালি তোমার কোনো টিচারের কাছে যে পড়তে হবে না, আমি আশা করি। এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যে কাজটা করবে, মাত্র 1200 টাকা আমার কোর্স ফি। এটা হচ্ছে 6 মাস মেয়াদ, অর্থাৎ মাত্র 6 মাসে তোমার 3টা বই। 1 নাম্বার হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান বইটা একদম কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার ব্যবসায় উদ্যোগ যে উদ্যোগ বইটা, সেটাও কমপ্লিট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ফিনান্স বইটাতে তুমি চোখ বন্ধ করে যে কোনো অঙ্ক তুমি করে ফেলতে পারবে ইনশাল্লাহ। একদম ঝরঝরা হয়ে যাবে। কোথা থেকে প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, মানে প্রশ্ন করে সমাধান করতে হয়, সব কিছু একদম আলোচনা থাকবে। তুমি জাস্ট ক্লাসে উপস্থিত থাকবে, দেখবে, টেকনিকগুলো শিখে নিবে, আর পুরো বই তোমার কমপ্লিট হয়ে যাবে। একদম এই বইয়ের, হিসাব বিজ্ঞান বইয়ের বিভিন্ন বোর্ডের প্রশ্ন সমাধান করা হবে, মানে অসংখ্য বোর্ড প্রশ্ন সমাধান করব। আর হচ্ছে তোমার কোনো রেকর্ডেড ভিডিও না, জুম অ্যাপে ক্লাস হবে। তুমি সরাসরি আমার সাথে প্রশ্ন করবে, কথা বলবে, আমি উত্তর দেব। আমি একটা মনে করে যে লিখতেছি, তুমি সাথে বলবে, স্যার একটু দাঁড়ান, আমি এখানে বুঝি নাই স্যার, এটা আমাকে একটু বুঝাই দেন। এইভাবে পুরো প্রশ্ন করার সুযোগ থাকবে, যেটা অন্য কোথাও এই সুযোগ দেয় না। করে কি হচ্ছে লাইভে ক্লাস করায়, তাতে করে তোমাকে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করে তারা তোমার কমেন্ট দেখবে কি দেখবে না। তুমি যদি ইনস্ট্যান্টলি কথা বলতে পারো, তোমার জন্য ভালো না? যাই হোক, মূল্যবান সময় নষ্ট করলাম। তোমরা যারা বিশ্বাস করো আমাকে, আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, তারা আমার কোর্সে ভর্তি হতে পারো। মাত্র 1200 টাকা একবার দিবা, আর 6 মাস তুমি চোখ বন্ধ করে ক্লাস করবে। এখন এখানে একটা সুবিধা, 6 মাস পরে তুমি যদি আবার ভর্তি হতে চাও, ভর্তি হতে পারবে। যদি আমার পড়ানো ভালো লাগে, আমি যদি ভালো করে পড়াই, তাহলে কিন্তু তুমি এমনিই ভর্তি হবে। আর আমারও একটা ইচ্ছা যে আমি এমনভাবে পড়াবো যেন 6 মাস পরে তুমি আবার আমার কাছে ভর্তি হও। মাত্র 1200 টাকায় একদম প্রাইভেট পড়ার মতো পড়বে। হ্যাঁ, মনেই হবে না যে এটা তুমি অনলাইনে পড়তেছো। ওকে, তো এখন কাজ হচ্ছে, ক নাম্বার বলছি কি, উপযুক্ত তথ্য হতে ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো মোট ক্রয় মানে কি? পণ্য ক্রয়। আসলে এখানে ক্রয় বলতে কাকে বোঝানো হয়? পণ্য ক্রয়কে বোঝায়। হিসাব বিজ্ঞানে ক্রয় বলতে পণ্য ক্রয়, বিক্রয় বলতে পণ্য বিক্রয়। তো পণ্য ক্রয়, যে কোনো পণ্য জিনিসটা কি সেটা তো বুঝতে হবে। পণ্য হচ্ছে যেটা বিক্রি করার জন্য ক্রয় করা হয়, সেটা হচ্ছে পণ্য। তুমি যেটা বিক্রি করার জন্য কিনবা, সেটা পণ্য ক্রয়। আর যেমন হতে পারে তুমি পণ্যদ্রব্য যেটা মানে দৈনন্দিন চাল ডাল এগুলো কিনছো, তাহলে এটা কি পণ্য। আবার যদি তোমার আসবাবপত্রের ব্যবসা হয়, তাহলে আসবাবপত্র কিন্তু তখন একটা পণ্য হয়ে যাবে, কারণ ওটা তুমি বিক্রি করবে। আসবাবপত্র তো বিক্রয়ের জন্যই কিনেছো। আর যদি ব্যবহারের জন্য কিনে থাকো আসবাবপত্র, তাহলে কিন্তু শোনা এটা সম্পদ হবে। সো বাবুরা, তোমরা এই বিষয়টা খেয়াল রাখবা যে পণ্য ক্রয় মানে ক্রয় বলতে পণ্য ক্রয়কে বোঝানো হয়। তো আমরা এই পরিমাণটান বললে সচরাচর যে ছকটা করি, তারিখ বিবরণ, টাকা বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা, তো আমরা সেই ছকটা করে ফেললাম। এখন আমরা এখানে লিখব। তো দেখো, এখানে প্রথমে আমি কি করব, আমি প্রথমে লিখবো হচ্ছে এটা 1 নং সৃজনশীল। তাহলে আমি লিখবো বোর্ড পরীক্ষার মতো। হ্যাঁ, 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর এই হচ্ছে, প্রথমে এটা লিখে নিবা। এবার তুমি কি করবা, ক নাম্বার দিবা এখানে, ক। তো ক নাম্বার তুমি লিখবা কি, পণ্য ক্রয়ের পরিমাণ, তাই না? মোট পণ্য ক্রয়ের পরিমাণ বা মোট ক্রয়ের পরিমাণ, মোট ক্রয়ের পরিমাণ
নির্ণয় করা হলো। ওকে, তারপর এটা কত সাল দেখো, 2025 সাল, তো লিখব 2025 সাল। এখন এটা কি আছে, ডিসেম্বর মাস আছে, তো কোনটা কোনটা পণ্য ক্রয় খেয়াল করো। শোনো বাবুরা, একবারে খুব ইজিলি বোঝার ট্রাই করবা। পণ্য কোনগুলো? নগদে 15 লক্ষ টাকা মূলধন আনছে, এটা কোনো পণ্য না। 2,50,000 টাকার পণ্য ধারে। আচ্ছা, আমি কিন্তু এখানে মানে ওনারা কিন্তু এখানে জিজ্ঞাসাই করে নাই শোনা যে মানে ধারে নাকি নগদে, বলছে পণ্য ক্রয়ের পরিমাণ লিখলেই হবে। তাহলে এটা একটা পণ্য ক্রয়, ধারে হোক আর নগদ হোক এটা দেখবো না। তাহলে 2,50,000 টাকা, তো লিখবো কি শোনা দেখো, এটা হচ্ছে কত তারিখ, ডিসেম্বর হচ্ছে তোমার ডিসেম্বর 12 তারিখ, তাহলে এখানে লিখবো ডিসেম্বর 12, ডিসেম্বর 12, ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়। হ্যাঁ, কত টাকা শোনা, 2,50,000 টাকা, তাহলে এখানে লিখবো তো 2,50,000 টাকা। ওকে, এরপর দেখো হচ্ছে তোমার 23 তারিখে বলছে নগদে 60,000 টাকা আসবাবপত্র। দেখো এখানে কিন্তু ওনার আসবাবপত্র না, হ্যাঁ ওনার আসবাবপত্র হচ্ছে কি সম্পদ, পণ্য না। সো এটা 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 আসবে না। তুমি কিন্তু অনেক সময় শোনো, তুমি তো অনেক সময় ভুলটা করবা, এই আসবাবপত্র ক্রয়কে পণ্য হিসেবে ধরে দিয়ে দিবা, যেহেতু ক্রয় মানে ওখানে বলছে ক্রয়ের পরিমাণ। আসলে বাবু ক্রয় মানে হচ্ছে পণ্য ক্রয়, হ্যাঁ, তাহলে এখানে আসবাবপত্র ক্রয় আসবে না, হ্যাঁ এটা মনে রাখবা। তারপর আছে কি, ম্যানেজার শাকিলকে বেতন প্রদান 48,000 টাকা, নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা, যে 5% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। বাবু দেখো 1,20,000 টাকার কি করছে, পণ্য ক্রয় করছে চেকের মাধ্যমে, তাই না, চেকের মাধ্যমে 1,20,000 টাকার পণ্য ক্রয় করছে। এখন শোনা, এখানে একটা কাজ হচ্ছে, আমি দেখাচ্ছি দেখো, আগে লেখো চেকে পণ্য ক্রয়, হ্যাঁ পণ্য ক্রয় কত, ডিসেম্বর 31 তারিখ, ডিসেম্বর 31 তারিখ, চেকে পণ্য ক্রয়, চেকে পণ্য ক্রয়, হ্যাঁ চেকে পণ্য ক্রয়। এখন বাবু শোনো, 1,20,000 টাকা ওখানে বলছে, তাই না, 1,20,000 টাকা। এখন 1,20,000 কি তুমি পুরোটা লিখবা? হ্যাঁ 1,20,000 পুরোটা লিখবা, লিখবা না কেন, এই যে 5% বাট্টা, এই কারবারি বাট্টাটা বাদ দিতে হয়, কারবারি বাট্টা বাদ দিতে হয়। তাহলে 1,20,000 থেকে 1,20,000-এর উপরে তুমি হচ্ছে কত পার্সেন্ট, 5% করো, তো 5% করলে কত হবে, 6,000 টাকা হবে। তাহলে এই 6,000 টাকা তোমাকে বাদ দিতে হবে, কারণ এই পণ্য ক্রয়ের সময় যে বাট্টা থাকে ওটা হিসাব থেকে বাদ দিতে হয়। তাহলে 1,20,000 থেকে 6,000 বাদ দাও, তাহলে কত হয়, 1,14,000 টাকা, 1,14,000 টাকা। এবার তুমি 1,14,000 টাকা এখানে লিখে দাও, 1,14,000 টাকা। শোনা এই বিষয়গুলো, হ্যাঁ এই বিষয়গুলো একটু খেয়াল করবা। এখানে বাদ দিবা হচ্ছে কারবারি বাট্টা, 5% লিখবা, 5% কারবারি বাট্টা, তাহলে সুবিধা হলো না বলো তো? মানে দেখো তো, খেয়াল করো তো, সুবিধা হলো না, 5% কারবারি বাট্টা, হ্যাঁ বাদ দিয়ে দিচ্ছি আর কি এখান থেকে। এবার আমার দুটো হিসাব করতে হবে একসাথে, তাহলে কত হয়, 2 লক্ষ, 1 লক্ষ, 3 লক্ষ আর 50 আর 14 হচ্ছে 64,000, তাহলে 3,64,000 টাকা, 3,64,000 টাকা, এটা হচ্ছে হ্যাঁ মোট ক্রয়ের পরিমাণ, 3,14,000, হ্যাঁ 3,14,000, 1,14,000 আর 2,50,000, মোট 3,64,000 টাকা। এবার চলো বাবু, তাহলে আমি পরের অঙ্কে চলে যাই, ক নাম্বারের পর এখন যাবো হচ্ছে খ নাম্বারে। খ নাম্বার বলছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের ডিসেম্বর 1, 23, 30, 31 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। শোনো বাবু, ডেবিট ক্রেডিট, তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমাদেরকে এই সবটা শিখতে হবে। ডেবিট ক্রেডিটের জন্য একটা ঘর হবে, আর হচ্ছে তারিখের জন্য একটা ঘর হবে, আর এই পক্ষ, একটা পক্ষ, প্রত্যেকটা লেনদেনে 2টা পক্ষ থাকে কমপক্ষে, হ্যাঁ এক পক্ষ সুবিধা গ্রহণ করে, এক পক্ষ সুবিধা প্রদান করে। হ্যাঁ বাবু এটা মাথায় রাখবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করে, এক পক্ষ সুবিধা প্রদান করে। তাহলে শোনা, এক পক্ষ যদি সুবিধা গ্রহণ করে, হ্যাঁ সেটা কি হবে, এক পক্ষ যদি সুবিধা প্রদান করে সেটা কি হবে, আমাদেরকে লিখতে হবে। তো চলো, হ্যাঁ চলো শোনা, এখন আমি কি করব, সেই ছকটা করে ফেলবো। তাহলে এটা আমাকে মুছে দিতে হবে আগে, তারপর আমি ছকটা করব। এই ছকটা মনে রাখবা কিন্তু সবাই, হ্যাঁ ছকটা মনে রাখবে, 1, 23, 30, 31, 1, 23, 30, 31। ওকে, এখন দেখো ছকটা কি, তারিখ, পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট, আর পাশে হচ্ছে কি শোনা, টাকা লিখতে হবে। এখন কাজ হচ্ছে আমাদের এইখানে হচ্ছে তোমার কত, খ নাম্বার, হ্যাঁ ডেবিট ক্রেডিট নির্ণয়, ডেবিট ক্রেডিট, তাহলে এটা খ লেখো এখানে, খ। আবার 1 নং প্রশ্নের উত্তর খ, এটা লিখতে যেও না বারবার, খ ডেবিট ক্রেডিট নির্ণয়, ডেবিট ক্রেডিট নির্ণয়।
ওকে শোনা, ডেবিট ক্রেডিট নির্ণয়। এখন 1 তারিখেরটা আমাদের 1 তারিখে বলছে, তো তারিখ এই যে পক্ষ বা হিসাব থাকবে, তারিখের ঘরে তারিখ লিখতে হবে। এবার দেখো তাহলে 1 তারিখে কি আছে, 1 তারিখে নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। তো এখন বলো তো আমাকে একটু শোনা, মালিক যদি প্রতিষ্ঠানে টাকা আনে তাহলে প্রতিষ্ঠানে কি বাড়ে, নগদ টাকা বাড়ে না? তো আমি কিন্তু পূর্বের ক্লাসে এই অধ্যায় পুরোটার একটা ক্লাস আছে, বেসিক ধারণা দেখবা, A to Z খতম, 3য় অধ্যায় A to Z খতম, ওই অধ্যায়ে দেখবা আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম যে 3টা জিনিস, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এটা বাড়লে ক্রেডিট হয়। কি বলছি বলো তো শোনা, আয়, দায় আর মালিকানা সত্ত্ব, এই 3টা জিনিস বাড়লে ক্রেডিট হয় আর কমলে ডেবিট হয়। বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। আর সম্পদ এবং ব্যয়, সম্পদ আর হচ্ছে ব্যয়, এই দুটো জিনিস যত বাড়ে, যত প্লাস হয় তত ডেবিট হয়, আর যত কমে তত ক্রেডিট হয়। আচ্ছা বলো তো বাবু, এইখানে যদি উনি 15 লক্ষ টাকা মূলধন আনে, তাহলে 15 লক্ষ টাকা, দেখো 15 লক্ষ টাকা যদি মূলধন ব্যবসায় আনে, তাহলে এই 15 লক্ষ টাকা প্রতিষ্ঠানে বাড়বে না কমবে বলো তো শোনা? 15 লক্ষ টাকা বাড়বে। আর এই নগদ টাকা হচ্ছে একটা কি, প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তো সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট না? তুমি প্রতিষ্ঠানে যত টাকা আনবা তত টাকা তোমার বাড়বে না? তো সম্পদ যত বাড়বে তত কি হবে, ডেবিট হবে। নগদ টাকা, ব্যাংক, দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, এগুলো কিন্তু শোনা একটা সম্পদ। এই সম্পদ বাড়লে ডেবিট হয়। তাহলে এখানে লিখবো কি, এখানে লিখবো হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব। হ্যাঁ, শুধু আমরা পক্ষ লিখবো নগদান হিসাব। তারপর শোনা কি লিখতে হবে, ডেবিট। হ্যাঁ, এপাশে কি লিখবো, ডেবিট লিখবো, ডেবিট। আর টাকা হচ্ছে 15 লক্ষ টাকা, টাকার ঘরে 15 লক্ষ টাকা লিখবো। ওকে, দেখো এরপর দেখো, আচ্ছা উনি মানে মালিক দিছে না বলো তো, এটা মালিক দিছে না? তো যদি মালিক দিয়ে থাকে, মালিক যদি টাকা দিয়ে থাকে, তাহলে মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকের সত্ত্বটা কিন্তু আরও বাড়বে। তো মালিকের সত্ত্ব যত বাড়বে তত কি হবে, ক্রেডিট হবে। কারণ আমি তো আগেই বলেছি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়, যে প্লাস হলে ক্রেডিট হয়। তো মালিক যত দিবে তত তার সত্ত্বটা বৃদ্ধি পাবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে তাহলে কি হবে, ক্রেডিট হবে। তো আমরা লিখবো কি, তো মালিকানা সত্ত্ব বলতে আমরা উনি মূলধন হিসেবে আনছে না টাকাটা, তাহলে আমরা লিখবো মূলধন হিসাব, মূলধন হিসাব, মূলধন হিসাব। এটা কি, ক্রেডিট। তাহলে লিখবো কি, ক্রেডিট। টাকা সেম 15 লক্ষ টাকা। আমরা ওটা আগে পরে করে লিখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কেমন শোনা, আগে পরে করে লিখতে হবে। ওকে, এরপর চলো দেখি পরেরটা কি বলছে। এরপর হচ্ছে 23 তারিখে, 23 তারিখ কি বলছে, নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করছে। আচ্ছা শোনা, বলো তো 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করছে নগদে। আচ্ছা এখানে নগদ টাকা কি একটা সম্পদ না? আবার আসবাবপত্র প্রতিষ্ঠানে ব্যবহার করবে না? তো যত টাকার আসবাবপত্র কিনুক না কেন, ওনার কিন্তু সম্পদের পরিমাণ বাড়বে। মানে আসবাবপত্র একটা সম্পদের, এই সম্পদটা বাড়বে। তো এই সম্পদ যত বাড়ে তত ডেবিট হয়। আবার উনি কি মুখে মুখে সম্পদ কিনবে, ওনার পকেট থেকে টাকা চলে যাবে না? তো প্রতিষ্ঠান থেকে টাকা যদি চলে যায়, তো টাকাও তো একটা সম্পদ, মানে আসবাবপত্র সম্পদ, টাকাও সম্পদ। তাহলে আসবাবপত্র সম্পদ, আসবাবপত্র বাড়তেছে জন্য ডেবিট, আর নগদ টাকা সম্পদ, নগদ কমতেছে জন্য ক্রেডিট। তারপর লিখবো কি, এখানে লিখবো হচ্ছে, এখানে কেটে দিই শোনা, হ্যাঁ কেটে দিই। এখন দেখো হচ্ছে আসবাবপত্র হিসাব, কি লিখবো বলো, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট হবে শোনা, আসবাবপত্র হিসাব ডেবিট, ডেবিট। আর আমার নগদ টাকা চলে যাচ্ছে প্রতিষ্ঠানের জন্য, নগদ টাকার একটা সম্পদ, সো নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ ময়না, নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। তাহলে এখানে লিখবো কি, ক্রেডিট, ক্রেডিট। তো কত টাকা বলো তো, কত টাকা, 60,000 টাকা, 60,000 টাকা এখানে লিখবো, 60,000 টাকা, আর এখানে লিখবো 60,000 টাকা। মানে একটু আগে পরে লিখতেছি যেন বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, একসাথে লিখলে ভুলে যেতে পারে। শোনা দেখো 23 তারিখের পর এখন আছে কি 30 তারিখ, বলছে কি নগদে কমিশন প্রাপ্তি। আচ্ছা তুমি নগদে কমিশন পাইছো, তাই তোমার কি বাড়বে, তোমার নিজের কথা চিন্তা করো তো। আমি যদি কমিশন পাই তা আমার নগদ টাকা বাড়বে না প্রতিষ্ঠানে? কমিশন কি মানে মুখে মুখে বলে যে তুমি পাইছো পাইছো, টাকা দিয়ে বলে এই যে কমিশন, এই যে কমিশন। তাহলে কমিশন কিন্তু এটা, কমিশন একটা আয়ের মাধ্যম, তাই না? আয়ের মাধ্যমটা চিন্তা করছো যে কোন মাধ্যমে তোমার টাকাটা আসলো, আয়ের মাধ্যমে, কি কমিশন নামক আয়। আর হচ্ছে তুমি নগদ টাকা পাচ্ছ, নগদ টাকা কিন্তু একটা সম্পদ। তো নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাবে, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এই জন্য লিখবো কি, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব
ডেবিট। শোনা খেয়াল করো, নগদান হিসাব ডেবিট। হ্যাঁ, নগদান হিসাব ডেবিট। আর বলো তো উনি কি করতেছে? কমিশন না? তাহলে প্রাপ্ত কমিশন বা কমিশন আয়, প্রাপ্ত কমিশন। এটা হচ্ছে ডেবিট। প্রথমটা ডেবিট, ডেবিটটা আমরা আগে লিখে থাকি। হ্যাঁ শোনা, ডেবিটটা আগে লিখে থাকি আর ক্রেডিটটা পরে লিখে থাকি। ক্রেডিট কত টাকা পাইছে বলো তো? পাইছে হচ্ছে ৮৫০০ টাকা। তাহলে এখানে লিখবো ৮৫০০ টাকা, এখানে লিখবো ৮৫০০ টাকা। ওকে, ক্লিয়ার? ওকে, দেখো বাবু এখন পরেরটা দেখো, ৩১ ডিসেম্বর। হ্যাঁ, ৩০-এর পর এখন হচ্ছে ৩১ ডিসেম্বর তারিখে ৫% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয়। আচ্ছা, তুমি চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছো না? তুমি কাজটা করছো কি বলো তো শোনা? ক্রয় করছো। ক্রয় কি একটা ব্যয়? ক্রয় কেমন ক্রয়? স্থায়ী সম্পদ না, কিন্তু এটা পণ্য। আর পণ্য ক্রয় হচ্ছে ব্যয়। ব্যয় যত বাড়ে তত ডেবিট হয়। তাহলে ক্রয় হিসাব কি হবে? ডেবিট হবে। দেখো, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আচ্ছা, এখন বলো তো শোনা, ক্রয় করছো, তুমি টাকা কেমনে দিচ্ছ? নগদে না চেকে? তো তুমি তো চেকে দিচ্ছ টাকা, এখানে লেখা আছে চেকে পরিশোধ। তাহলে চেকে যখন দিচ্ছ শোনা, তখন চেকে দিলে কোন জায়গার টাকা কমবে? পকেটের টাকা কমবে? প্রতিষ্ঠানের নগদ টাকা কমবে? কমবে না। কমবে কোথায়? তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আছে না, লক্ষ লক্ষ টাকা, সেখান থেকে শেষ হয়ে যাবে। অর্থাৎ ব্যাংক একটা সম্পদ, আর সেই সম্পদটা কমে যাবে। তো সম্পদ কমে গেলে কি হয় শোনা বলো? ক্রেডিট হয়। তাহলে এখানে লিখবো কি? ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সম্পদ কমে যাচ্ছে ব্যাংকের, আর নগদ ক্রয় নামক ব্যয় বাড়তেছে, এজন্য ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ওই যে টাকাটা মনে আছে ময়না? টাকাটা ক নাম্বারে বের করছিল না? ১ লক্ষ, হ্যাঁ ১ লক্ষ কত ছিল? ২০,০০০ টাকা ছিল। এই ১,২০,০০০ টাকার উপরে এই যে শোনা ৫% বারটা, এটা কার বাড়ি বারটা? যেখানে পাবা সেখান থেকে বাদ দিবা ওরে। তাহলে ৫% বারটা করলে হয় ৬,০০০ টাকা। এবার এই ৬,০০০ টাকা ১,২০,০০০ টাকা থেকে ৬,০০০ বাদ দিলে কত হয়? ১,১৪,০০০ টাকা। তার মানে আমাদের এখানে প্রকৃত ক্রয় হচ্ছে ১,১৪,০০০ টাকা। তাহলে এখানে কি লিখবো? ১,১৪,০০০, ১,১৪,০০০ টাকা। শোনা, ১,১৪,০০০ টাকা, ১,১৪,০০০ টাকা। ব্যাস হয়ে গেল ১,১৪,০০০। তাহলে ক্রয় হিসাব, ব্যাংক হিসাব। হ্যাঁ, এই হচ্ছে শোনা আমাদের কাজ। হ্যাঁ, শুধু তুমি ছকটা মনে রাখবা, আর ছক হিসাব মনে রাখবা। পক্ষ বা হিসাব থাকে, ডেবিট ক্রেডিট কি নির্ণয় করতে বলছে, অনেক সময় কারণ সহ বলে, তখন সেভাবে কাজ করতে হয়। এখন দেখো বলছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের ২৪ ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করো। আচ্ছা শোনা, বলো তো ভাউচার কি? ভাউচার হচ্ছে যেখানে শুধুমাত্র খরচ এবং আয়ের পরিমাণ লেখা হয়, সেটা হচ্ছে কি? ভাউচার। খরচ এবং আয়ের পরিমাণ। তো এখন সব বলো তো, খরচের জন্য কি হয়? খরচ কি? ব্যয়, মানে খরচ বলতে ব্যয়। ব্যয় মানে কি? ব্যয় মানে কি মনে আছে? ব্যয় হচ্ছে ডেবিট হয়, তাই না? তাহলে ডেবিট ভাউচার ব্যয়ের জন্য, আর ক্রেডিট ভাউচার আয়ের জন্য। আয় হলে আমরা ক্রেডিট করি। তাহলে আমাদের কি করতে বলছে? হ্যাঁ, ডেবিট অথবা ক্রেডিট। তো কোন তারিখে? ২৪ তারিখ। দেখো তো শোনা, ২৪ তারিখে কি লেখা আছে? ২৪ তারিখে ডিসেম্বর ২৪ ম্যানেজার শাকিলকে বেতন দিছে। তো বেতন কি একটা ব্যয় না? আর ব্যয়ের জন্য কি? ডেবিট ভাউচার তৈরি করতে হয়, না? তাহলে ডেবিট ভাউচারের ছক করতে হবে। ব্যয় একটা ডেবিট, তাহলে বেতন হচ্ছে ডেবিট, ডেবিট ভাউচার তৈরি করতে হবে। চলো শোনা, আমরা ডেবিট ভাউচার তৈরি করি। হ্যাঁ, ডেবিট ভাউচার, আমরা একটা ডেবিট ভাউচারের ছক নিব। হ্যাঁ, ডেবিট ভাউচার। দেখো এই যে খেয়াল করো, এখানে আমাদের কি করতে হবে? এটা হচ্ছে ডেবিট ভাউচার। হ্যাঁ, এখন শোনা খেয়াল করো, এখানে সবার আগে লিখতে হচ্ছে এই প্রতিষ্ঠানের নাম। কোন প্রতিষ্ঠান? আমি কার হিসাব করতেছি? কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। তাহলে আমি এখানে লিখব কবি অ্যান্ড ছবি ট্রেডার্স, ট্রেডার্স। হ্যাঁ শোনা, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। ডেবিট ভাউচার নম্বর দেখো তো আছে কিনা? হ্যাঁ, ১০২ আছে ডেবিট ভাউচার নাম্বার। তাহলে লেখো ১০২। এই সবটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে শোনা, একদম হুবহু মুখস্থ রাখলেই হবে। ওকে, তারপরে একটু এদিক সেদিক হলেও সমস্যা নেই। ডিসেম্বরের ২৪, ২০২৫ সালের, ২০২৫ সালের ডিসেম্বর ২৪, এই যে তারিখ। হ্যাঁ, ডিসেম্বর ২৪, ২৪ ডিসেম্বর, ২৪ ডিসেম্বর ২০২৫। ব্যাস, গ্রাহকের নাম কার কাছে বলো তো? ম্যানেজার শাকিলকে। কাকে দিছি বেতন? শোনা, শাকিলকে দিছি, যে শাকিলকে। তাহলে শাকিল, এখানে লিখবো কি? গ্রহণকারীর নাম হচ্ছে শাকিল, শাকিল। গ্রহণকারীর নাম কি শোনা? শাকিল হচ্ছে গ্রহণকারীর নাম। এরপরে কি আছে? হিসাব খাতের নাম। তো আমার হিসাব খাতের নাম হচ্ছে বেতন দিছি, তা আমি লিখলাম বেতন খাত, লিখে দিলাম একটা, তুমি না দিলেও সমস্যা নেই। ঠিকানা, ও শাকিল সাহেবের ঠিকানা তো আমি চিনি না শোনা, তাহলে আমার লেখার দরকার নেই। এখন দেখো নৌ খরচের বিবরণ, টাকা, মানে আমার এখানে একটা না 50টা খরচ থাকতে পারে। তাহলে ১, ২, ৩, ৪ সবার হিসাব লিখবো, আর খালি নাম লিখবো।
ঠিক আছে, তাইলে হয়েছে। এখন শোনা দেখো উনি কি করছে, ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করালো 48,000 টাকা, তাহলে বেতন প্রদান, এখানে 1 নং দিয়ে বেতন প্রদান। আমার যেহেতু একটা হিসাব দিছে তো আমি একটা হিসাব লিখে দিব, বেতন প্রদান, বেতন প্রদান। শোনা 48,000 টাকা না, তাহলে এখানে লিখবো কত, 48,000 টাকা। এবার তুমি এখানে ডাবল দাগ দাও, কারণ আর তো কোনো হিসাব নাই, একটাই হিসাব। আর এইখানে শোনা কি করতে হবে, টাকা কথায় লেখো 48,000 টাকা মাত্র, 48,000 টাকা মাত্র। হ্যাঁ মনি খেয়াল করছো, 48,000 টাকা মাত্র। শোনা এই হচ্ছে আমাদের কাজ, এখানে সিগনেচার ফিগনেচার কিছু লাগবে না, দিয়ে দিও মন চাইলে। সো এই হচ্ছে আমাদের এই সৃজনশীলের সমাধান, পুরো সৃজনশীল সমাধান করে দিলাম। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ। অ্যাটলিস্ট 10 জন বন্ধুকে শেয়ার করে দিও। এই ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট একটু কষ্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ভালো থেকো শোনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।